এই মুহূর্তে আমাদের হাত পা বেঁধে মুসলমান সমাজকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিয়েছে। এসআইআর নিয়ে কি অবস্থান আমরা দেখেছি। সাথে সাথে ওয়াকাফ নিয়ে তিনি বলেছিলেন একটা ধর্মীয় অনুষ্ঠান থেকে যে পশ্চিমবাংলায় ওয়াকাফকে লাগু হতে দেব না। হঠাৎ 5.5 মাস আগে এই পোর্টালে আপলোডের কথা বললেও তিনি আশ্বস্ত করেছিলেন পশ্চিমবাংলা লাগু হতে দেবে না। ফলে কি হয়েছে, আপনার কি বলে আপলোড করেনি, হঠাৎ 6 মাস এই 1 সপ্তাহ আগে কি বলছে আপলোড করতে হবে। এই আপলোড প্রায় 46টা কালাম আছে, সম্ভব নাই স্বল্প সময়ে। আমরা সময়সীমা বৃদ্ধির সাথে সাথে এই যে 46টা কালাম দিয়েছে এটাতে অনেক ডিফিকাল্ট আছে। সরলীকরণের জন্য আজকে আমাদের ডেপুটেশন। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমরা তো সোচ্চার হয়েছি, আর যে দ্বিচারিতার বিরুদ্ধে আমরা মেনে নেব না। ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য যে উমিদ পোর্টালের কথা এখন বলা হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে ওয়াকফ আইন লাগু হবে না। ওয়াকফ সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে যখন ধর্মপ্রাণ মুসলমান মানুষরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি রেড রোডে হিজাব পরে নামাজ পড়েন, এই রাজ্যের সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার দ্বিচারিতা পরিষ্কার হয়ে গেছে। কারণ তিনি সেদিনকে বলেছিলেন যে যারা ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন আমার থেকে খারাপ কেউ হবে না। আমাদেরকে তো পুরো শেষ করে দিয়েছে এই অল্প দিনের মধ্যে। মুর্শিদাবাদের ঘটনাটা কি হলো? এতগুলো মানুষ ক্ষতি হলো, একাধিক মানুষের প্রাণ হারালো, একাধিক মানুষ গুলিবিদ্ধ হলো, জেলে মিথ্যা মামলায় পৌঁছছে, সবটাই ক্ষতি হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার মানুষের সাথে মিথ্যাচার করেছে এটা মেনে নেওয়া যাবে না। আপনাদের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে? বাংলার মানুষের পাশে না, কর্পোরেটদের পাশে আছে। আমার লাশের উপর থেকে এনআরসি, এসআইআর এবং ওয়াকফ আইন পাস করতে যে কটা কথা মমতা ব্যানার্জি বলেছিলেন সব কটাই বাস্তবের সাথে কোনো সার্বত্য নাই, মিল নাই। সবটাই জনগণকে বোকা বানানো হয়েছে, সবটাই মিথ্যাচার করা হয়েছে। এই মিথ্যাচারের জবাব দিতে হবে। মুর্শিদাবাদের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সে ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি। মিথ্যা মামলা একাধিক জনকে অ্যারেস্ট করেছে তারও নিন্দা জানিয়েছি। সাথে সাথে এটাও বলছি মমতা ব্যানার্জি যে আশ্বস্ত করেছিল সেই আশ্বস্ত অনুযায়ী পশ্চিমবাংলার মুসলমানরা এখন মাঝ সমুদ্রে আছে। ওয়াকফ সম্পত্তি এখন মাঝ সমুদ্রে। ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য যে উমিদ পোর্টালের কথা এখন বলা হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে ওয়াকফ আইন লাগু হবে না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আমার উপরে ভরসা করেন। এখন শেষ বেলায় তিনি বলেছেন যে না, ওয়াকফ আইন মেনে নিলাম। তাহলে এত হাজার ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হবে কি করে? উমিদ পোর্টাল কি লোক জানে না? কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপলোড হবে, কিছুই জানে না। হ্যাঁ, এ কারণে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের তরফ থেকে ওয়াকফ বোর্ডকে চেয়ারম্যানের মাধ্যমে সরকারকে জানাতে চাচ্ছি যে আমাদের সময় বাড়ানো হোক এবং এটা সহজ সরল করা হোক। আর এতে অহেতুক অনেক বেশি ডকুমেন্ট চাওয়া হচ্ছে, 36টা ডকুমেন্ট, যেটা কেউ জোগাড় করতে পারবে না। অতএব সহজ করে যাতে ওই জমির ওয়াকফ স্টেটের নাম, ওর জমির ডিটেলটুকু সেইটুকু লিপিবদ্ধ করলেই হবে। তো 36টা ডকুমেন্ট দরকার। 2 নম্বর, দেবত্ব সম্পত্তি, মিশনারি সম্পত্তি, মঠের সম্পত্তি, গুরুদুয়ারের সম্পত্তি, এরকম 14টি সংস্থা আরও আছে। তাদের কারো সম্পত্তির হিসাব চাওয়া হচ্ছে না, তাদের কোনো পোর্টালে দাখিল করা হচ্ছে না। তাহলে ওয়াকফ সম্পত্তি আমাদের সম্পত্তি, সেইটা যেটা ওয়াকফ বোর্ডে অলরেডি রেজিস্টার্ড আছে, সরকারি দপ্তরে আমাদের পুরো তথ্য আছে। আবার এই নতুন করে উমিদ পোর্টালের সাহায্য নিয়ে মানুষকে ব্যতিব্যস্ত কেন করা হচ্ছে? আজকে যখন তিনি বোরখা পরে হিজাব পরে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করেন এবং আল্লাহর কাছে দোয়া আদায় করেন, এই রাজ্যের সংখ্যালঘু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর ভরসা, আস্থা, এবং বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মানুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। এবং স্বাভাবিকভাবেই যখন ওয়াকফ সংশোধনী বিল 2025 পাস হলো পার্লামেন্টে এবং বিজেপি তার শক্তি দেখিয়ে পার্লামেন্টে 2 কক্ষে পাস হলো, 2 কক্ষে তৃণমূল কংগ্রেসের লোকসভায় 3 জন এমপি কেন ভোট দিল না, রাজ্যসভায় 2 জন এমপি কেন ভোট দিল না, এবং কি ষড়যন্ত্র আছে আজকে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, এই বাংলার মানুষ বুঝতে পারছে। কারণ সেদিন ধর্মপ্রাণ মানুষ বুঝেছিল যে তাদের পূর্বপুরুষরা, তাদের বাপ জেঠা কাকারা আল্লাহর নামে যে সম্পত্তি দান করে গিয়েছিল, সংখ্যালঘু মানুষরা তারা আজকে সেই সম্পত্তি হারানোর মুখে।
নিরাপত্তাহীনতায় ভুগছে। ওয়াকফ সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে যখন ধর্মপ্রাণ মুসলমান মানুষরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের পুলিশ মন্ত্রী, যিনি রেড রোডে হিজাব পরে নামাজ পড়েন, এই রাজ্যের সংখ্যালঘু মানুষ বিশ্বাস করেছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার দ্বিচারিতা পরিষ্কার হয়ে গেছে। কারণ তিনি সেদিনকে বলেছিলেন যে যারা ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন আমার থেকে খারাপ কেউ হবে না। এবং আমরা যেটুকু জানি যে ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডের কাছেই সমস্ত তথ্য আছে। তারপরেও কেন্দ্র সরকারের নির্দেশে উমিদ পোর্টালে এত তড়িঘড়ি কেন? মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার বলেন যে জুডিশিয়াল ম্যাটারে আমি কোনো মন্তব্য করব না। যখন সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী বিল বিচারাধীন, তারপরও মাননীয় মুখ্যমন্ত্রী কি করে এই সংখ্যালঘু, আদিবাসী, দলিত, নমশূদ্র, মতুয়া মানুষকে ধোঁকা দেয়? এর থেকেই পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের সংখ্যালঘু মানুষকে দুধেল গাই বানানোর চেষ্টা করছেন। বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকার তারা মিলেমিশে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে সমাজের, আমাদের দৈনন্দিন জীবনের যে মৌলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে দৃষ্টি হাটিয়ে দিয়ে একের পর এক কাগজ নিয়েই আমাদেরকে ব্যস্ত করে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ রাস্তায় না নামে, প্রতিবাদ না করে। সেই প্রতিবাদ এবং আন্দোলনকে ভয় করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এরা ভয় করে একের পর এক এরকম ফন্দিফিকির করা হচ্ছে। তো জনগণ সচেতন হচ্ছে, জনগণ সচেতন হয়ে এর জবাব দেবে, আমরা সেটাই আশা রাখি। শুভেন্দু অধিকারী বলছেন যে শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা সচেতন হচ্ছেন, তারা এবার বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী তাদেরকে তেজপাতার মতো ব্যবহার করছেন। দেখুন, সংখ্যালঘুরা কি করবে, কি হচ্ছে না হচ্ছে, এটার ব্যাপারে শুভেন্দুর কাছে কিছু শোনার মতো বা শুভেন্দুর কোনো কমেন্ট শোনার জন্য সংখ্যালঘুরা, বাংলার মানুষ, শুধু সংখ্যালঘু নয়, বাংলার মানুষও তৈরি নয়, তারা রাজি নয় যে শুভেন্দু কি বলছে সেটা জানার। এই বিষয়গুলো বাংলার মানুষ ভালো করে বোঝে, জানে। আর ওই শুভেন্দুকে আমরা গোটা বাংলার মানুষ ও ছুড়ে দিয়েছে, ও আর কিছুদিনের মধ্যে মানে চর্চার বাইরে চলে যাবে। ফলে ওকে নিয়ে আর বেশি মাথা ব্যথা করার দরকার নাই। ও কি বললে সেটা নিয়ে আমরা কোনো চিন্তাই করি না। এত অল্প দিনকে সময়সীমা কেন বেঁধে দেওয়া হলো? যেখানে SIR এর কাজ চলছে, তারপরেও উম্মিদ পোর্টালকে নিয়ে যে সময়সীমা বেঁধে দিয়েছে, এ থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি মানে SIR এর আড়ালে কিন্তু ওয়াকফকে মুসলিম সমাজের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার একটা প্রয়াস মাত্র। তাহলে আমাদের আন্দোলন, এখন যে আমরা অবস্থান করেছি, আমাদের যে আজকে এই মিছিল, আজকে যে ডেপুটেশন আমরা জমা দিতে যাচ্ছি, সময়সীমাকে অবিলম্বে বাড়াতে হবে এবং যে কয়টা পোর্টাল আছে সহজ করুন, যাতে মানুষ মসজিদ, মাদ্রাসা থেকে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তি তারা সাধারণ মানুষ যাতে সহজেই উম্মিদ পোর্টালের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারে। আমরা তো ভাঙা নৌকার উপরে উঠে পড়েছি, আগামীতে কি হবে সেটা উপরওয়ালা ভালো জানে। এখনও পর্যন্ত যদি মুসলিম সমাজ সজাগ না হয় আর কারোর ওপর ভরসাশীল হয়ে যায়, আগামী দিনে কিন্তু এই মুসলিম সমাজের জন্য পতন মানে অনিবার্য বলে আমরা মনে করছি। উম্মিদ পোর্টালে আপনাদের ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে, এর মাধ্যমে তো আপনাদের ওয়াকফ সম্পত্তি একটা সুরক্ষিত থাকবে, তাহলে আপনাদের আপত্তি কে বলেছে আপনাকে সুরক্ষিত থাকবে? উম্মিদ পোর্টালের যে খতিয়ান আছে, যে পোর্টাল আছে, সেই পোর্টালগুলো একটু পড়ে দেখুন। এখানে মুসলিম সমাজকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তেজপাতার মতো। আজকে মুসলিম সমাজের মসজিদ, মাদ্রাসা আজকে সরকারের অধীনে যাবে। আজকে কেন্দ্র থেকে রাজ্যে মুসলিম সেই সম্পত্তিকে দেখভালের জন্য অমুসলিমকে সেই পোর্টালে ঢোকানো হবে। এটা কোন ধরনের এইটা সংবিধান? এটা কোন ধরনের এইটা রাজনীতি? এইটা কোন ধরনের মানবিকতা? তাহলে যদি মুসলিম সমাজের সম্পত্তিতে যদি হিন্দু ভাইয়েরা যদি অগ্রাধিকার পেয়ে থাকে, তাহলে দেবত্ব সম্পত্তিতেও মুসলমানদের তাহলে মানে অধিকার এবং তাদেরকেও দিতে হবে, তাদেরকেও দায়িত্ব দিতে হবে যে প্রত্যেকটা পোর্টালের মাধ্যমে দুটো করে মুসলিমকে দেবত্ব সম্পত্তি দেওয়া হোক। আসলেই আমরাও চাই না দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইয়েরা হেফাজত করুক, মুসলিম সম্পত্তি মুসলিম ভাইয়েরা হেফাজত করুক। এইভাবেই কিন্তু একেই বলে সম্প্রীতি, একেই বলে সেকুলার। আসলে সেকুলার যারা বলে মুসলিম সমাজকে ধোঁকা দিচ্ছে, এরাই আসলে মুসলিম সমাজের গাদ্দার। হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই আপনাদের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। আমাদেরকে তো পুরো মানে শেষ করে দিয়েছে। এই অল্প দিনের মধ্যে কি করে সম্ভব রয়েছে? আমাদের দাবি অবিলম্বে যেই রাজ্যে SIR হয়েছে এবং এখনো পর্যন্ত ওয়াকফ পোর্টালের মধ্যে নাম উঠিনি, আমি কেন্দ্র সরকারের কাছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, আপনারা আমাদের এই কমসে কম এতটুকু একটা আবেদনে সাড়া দিন। আমাদের এই অসময়েতে আপনারা যদি পাশে
পাশে না দাঁড়ান, আর যখন আসল সময় আসবে তখন কিন্তু মুসলিম সমাজ সরে দাঁড়াবে। বিজেপি বলছে মুসলমান সমাজকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে, বিজেপি বলছে এটা। ব্যবহার ওরাই করছে, ওরাই বলছে, অতএব সবাই ব্যবহার করে মুসলিম সমাজকে। হ্যাঁ, এতে বিজেপি বলছে বলে কোনো নতুন কথা নয়, এটা সবাই করেছে। এবারে মুসলিম সমাজের একটা সমস্যা, অতএব মুসলিম সমাজকে ভাবতে হবে, তার নেতাদের ভাবতে হবে, সংগঠনদের ভাবতে হবে। এত কম সময়ের মধ্যে কি আপনাদের ওয়াকফ সম্পত্তি উমিদ পোর্টালে আপলোড করা সম্ভব হবে? কখনোই সম্ভব না। একজনও পারবে না যে 36টা তথ্য ওয়াকফ বোর্ডে জমা দেবে, ওই উমিদ পোর্টালে জমা দেবে, এটা সম্ভবই না। এটা করাই হয়েছে একটা অসম্ভব কাজ, যাতে মানুষ না পারে, এটা একটা বাহানা। এত কম সময় যেমন সম্ভব হচ্ছে না, সেখান থেকে আপনারা যে সময়সীমা বাড়ানোর দাবি জানাচ্ছেন। আমরা 1 বছরের সময় বাড়তি চাচ্ছি, নিয়মগুলো সহজ সরল করতে বলছি, যেটা উমিদ পোর্টালে আমরা দাখিল করতে পারি। কখনো নেটের গড়বড়, কখনো ওয়েবসাইট ট্র্যাক করা যাচ্ছে না, খোলা যাচ্ছে না, দীর্ঘ ডকুমেন্টের লিস্ট, সেগুলো কমাতে হবে, অপ্রয়োজনীয় কাগজ কমাতে হবে, সহজ করতে হবে, সময় 1 বছর দিতে হবে, এবং তার জন্য মানুষকে সচেতন করার দায়িত্ব কিন্তু ওয়াকফ বোর্ডের। তারা এই কাজে কিছু করেনি, অতএব যেই জিনিসটা লোক জানেই না সেই জিনিসটা করবে কি করে। অতএব এটা সরল করা হোক, ওয়েবসাইটকে সিম্পল করা হোক, ডকুমেন্ট কম চাওয়া হোক, আর 1 বছর সময় দেওয়া হোক। हम अकेले नहीं है, हमारा कॉन्स्टिट्यूशन प्रोटेक्शन फोरम की तरफ से हम लोग लड़ रहे हैं। यहाँ पे बहुत सारे आदमी हैं, सिर्फ आज कुछ जो लीडर्स लोग आए हैं, आने वाला दिन में पूरा पब्लिक आएगा। आपको लगता है पब्लिक अभी भी जागने को बाकी है? आप लोग को जगाना पड़ेगा। কি করবেন নওশাদ এই মুহূর্তে এখন এখান থেকে? পরবর্তী এখন যাবো, ডেপুটেশন দেবো, পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে জানাবো আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে। তামিলনাড়ুতে 6% মুসলমান, তারপরেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনি সুপ্রিম কোর্টের মামলা করেছেন। তারপরেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন 30% সংখ্যালঘু মুসলমান, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা আশা করেছিলাম, এই রাজ্যের সংখ্যালঘু মানুষ আশা করেছিল যে উনি অন্তত বিধানসভায় এই সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেবেন এবং সুপ্রিম কোর্টে সরকারের পক্ষ থেকে মামলা হবে, কিন্তু করেননি। তাই 2026-এ আমাদেরকে রাস্তায় নেমেই আজকে প্রতিবাদ করতে হবে, এবং আমরা আজকে ওয়াকফ বোর্ডের কাছে যাচ্ছি জবাবদিহি চাইতে, ডেপুটেশন দিতে, যে এত তৎপরতা কেন, এই ষড়যন্ত্র কেন। আমরা দুধকে দুধ, পানিকে পানি পরিষ্কার করার জন্য আজকে আমরা ওয়াকফ বোর্ডের কাছে যাচ্ছি। তার থেকেও বড় কথা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মুসলমানদের দুধের গাই বানিয়ে রেখে দিয়েছেন, তিনি সাইড ব্যাগে পুড়ে রেখে দিয়েছে। অথচ রাজারহাটে যেখানে শিল্পনগরী, যেখানে স্বপ্ননগরী, সেই মানে উপনগরীর সেখানে ওয়াকফ সম্পত্তি মুসলমানরা তাদের কাজে ব্যবহারের জন্য রেখে দিয়েছিলেন, সেখানে তিনি হিডকোর মাধ্যমে সেই সম্পত্তিটাকে বিক্রির ব্যবস্থা করলেন। এই দ্বিচারিতা পরিষ্কার হয়ে গেছে। এই সংখ্যালঘু মানুষ, আদিবাসী, দলিত, মতুয়া, নমশূদ্র মানুষের কাছে আমরা সংবিধান রক্ষার লড়াইয়ে রাস্তায় নেমেছি। একদিকে এসআইআর, অন্যদিক থেকে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হচ্ছে উমিদ পোর্টালে। অধিকাংশ সংখ্যালঘু মানুষ এখনো জানেই না যে উমিদ পোর্টালটাই। দেখুন, এই জানানো হয়নি, রাজ্য সরকার জানানোর ব্যবস্থা করেনি উমিদ পোর্টালটা কি। আজকে এই রাজ্যের মানুষের কাছে যে ধারণা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সম্পর্কে, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, যে আমাদের পূর্বপুরুষদের কবরস্থান দখল হয়ে যাচ্ছে, আমাদের এতিমখানা দখল হয়ে যাচ্ছে, আমাদের মাদ্রাসা দখল হয়ে যাচ্ছে, আমাদের ঈদগাহ দখল হয়ে যাচ্ছে। আজকে দুধকে দুধ, পানিকে পানি, আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি রাস্তায় নেমে এই বাংলার মানুষকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চায় যে আমাদের B.R. আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধানকে যদি কেউ কুক্ষিগত করতে চায়, সেই সংবিধানকে যদি কেউ মানে মিথ্যে প্রমাণ করতে চায়, আমরা তার বিরুদ্ধে রাস্তায় থেকেই এই ধর্মনিরপেক্ষ ভারত, এই ধর্মনিরপেক্ষ আমাদের সংবিধান, সেই সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আমরা আছি। উমিদ পোর্টালে আপনাদের যে দাবি, রেজিস্ট্রেশন করানোর যে দাবি তুলছেন, এছাড়া আর কি আজকে রয়েছে কর্মসূচিতে? দেখুন, আজকে ওয়াকফ বোর্ডে, আজকে সংখ্যালঘু ওয়াকফ বোর্ড মানে তো আপনারা জানেন যে সংখ্যালঘু মানুষদের তাদের অধিকার, সংখ্যালঘু মানুষদের তাদের সম্পত্তি, ওয়াকফ সমস্ত কিছু নথি ওয়াকফ বোর্ডের কাছেই আছে, এবং ওয়াকফ বোর্ডের যে আইন এতদিন পর্যন্ত প্রণয়ন হয়ে আছে এবং সেটা কিভাবে লঙ্ঘন হচ্ছে
সেই কৈফিয়ত, সেই দাবি নিয়েই আজকে ওয়াকফ বোর্ডের কাছে আমরা যাব। বিজেপি বলছে মুসলমান 1 কোটি মুসলমানের বাড়িতে তেজপাতা দেওয়া হবে আর বার্তা দেওয়া হবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে তেজপাতার মতো ব্যবহার করে, রান্নার কাজে লাগে কিন্তু খাওয়া যায় না। দেখুন, ভূতের মুখে রাম নাম। যে দেশের প্রধানমন্ত্রী গুজরাট দাঙ্গায় হাতে এখনো রক্ত লেগে আছে সংখ্যালঘু ভাইদের, সংখ্যালঘু পরিবারের, হাজার হাজার সংখ্যালঘু পরিবার, হাজার হাজার সংখ্যালঘু ভাইদের হাতে রক্ত লেগে আছে নরেন্দ্র মোদী, তিনি আজকে দেশের প্রধান। সেদিন তার দলের থেকে তাকে বলা হয়েছিল রাজধর্ম পালনের কথা। আজকে তিনি রাজধর্ম শেখাতে এসেছেন আমাদেরকে, তিনি সংখ্যালঘুদের ত্রাতা সাজতে এসেছেন। আমরা বলতে চাইছি আজকে এই নরেন্দ্র মোদীর হাতে ভারতবর্ষের সংবিধান বিপন্ন, সংখ্যালঘু, আদিবাসী, দলিত, মতুয়া, পিছিয়ে পড়া মানুষ আজকে বিপদে আছে, মহাসংকটে আছে। আর তাদের দালালি করছে, অর্থাৎ RSS এর হয়ে দালালি করছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীও সম্প্রতি এক প্রকাশ্য সভা থেকে বলেছেন যে বিহারের ভোটে আমরা জিতেছি, পশ্চিমবঙ্গেও জিতব। শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা এবার বিজেপির সাথে রয়েছে। দেখুন, মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিল, তিনি একবার বলেছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। অর্থাৎ যাহাই শুভেন্দু অধিকারী তাহাই মুকুল রায়, আর যাহাই শুভেন্দু অধিকারী তাহাই মমতা বন্দ্যোপাধ্যায়। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছেন আমি যদি তৃণমূলে না থাকতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এই রাজ্যের লুটতরাজের টাকা, লুটতরাজের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সম্পত্তি একদিকে যেমন কালীঘাটে তার ভাইপোর বাড়িতে ঢুকেছে, আর মেদিনীপুরের শান্তিকুঞ্জে ঠিক তার অর্ধেকটা ঢুকেছে। অতএব এই ধর্মের কথা শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখবো না, তিনি তৃণমূলের এজেন্ট হয়ে বিজেপিতে গিয়ে কাজ করছে। উম্মিদ পোর্টালের সময়সীমা বৃদ্ধি করার জন্য 5ই ডিসেম্বর শেষ ডেডলাইন। এখনও বহু সম্পত্তি এনরোল করা সম্ভব হয়নি, আর সেটা সম্ভব হবেও না। 5 তারিখের মধ্যে এটা সম্ভব নয়, এবং যা ডকুমেন্টস চাইছে এই ডকুমেন্টসকে অ্যারেঞ্জ করাও সম্ভব নয়। সেজন্য এই সময়সীমা বৃদ্ধি করতে হবে এবং এর পুরো প্রক্রিয়াকে সরলীকরণ করতে হবে। যে সমস্ত ওয়াকফ প্রপার্টি 1 নম্বর খতিয়ানে চলে যাচ্ছে সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে, তার শ্রেণী পরিবর্তনের ব্যাপারে ওয়াকফ বোর্ড যেন সদার্থক ভূমিকা নেয়, সেই দাবি নিয়ে আমরা যাচ্ছি।